জি। আমার ইন্ট্রোডাকশনের ভুল ত্রুটি যেটা আছে, অথবা আপনি যদি মনে করেন আমি কোনো একটা সাইট কভার করি নাই, আমাদের আলোচনার শুরুতেই আমি আপনাকে প্রথম প্রশ্ন করব, আমি ইন্ট্রোডাকশনে যা বলেছি এর ভিতরে বাই প্রোটোকল, বাই এডুকেশন, অথবা বাই চেইন অফ কমান্ডে কোনো জায়গায় ভুল আছে কিনা আমি যা বলছি? না, আপনি কিছুটা ঠিক বলেছেন। আপনার যে আজকের যে আলোচনার যে টপিক সেটা হচ্ছে বিসিএস ক্যাডারের দৌরাত্ম্য, দৌরাত্মের কাছে দেশ জিম্মি এবং ভারসাম্য, এই ভারসাম্যহীনতাকেই সবাই পুঁজি করছে, শুধু ভারত করছে না, এটা দেশের ভেতরে এবং বাইরে সবাই খুব পুঁজি করেছে। তো এখন আমি একটু বিষয়টা একটু ইলাবোরেটলি বলতে চাচ্ছি, কিভাবে তাদেরকে তাদের প্রাধান্য, মানে তাদের দৌরাত্ম্য বা প্রাধান্যটা কেন তৈরি হয়েছে বা। না ভাই, যাওয়ার আগে আমি আর আপনি বেসিক একটু আলোচনা করি। জি। বিসিএস ক্যাডারের বিভিন্ন দিক আছে, এদের ভিতরে একটা দিক হলো প্রশাসনিক ক্যাডার, অ্যাডমিন ক্যাডার। অ্যাডমিন ক্যাডারটা এত পাওয়ারফুল কেন? আচ্ছা। আমি প্রথমে এই কথাটাই বলি, এরা এত পাওয়ারফুল কেন? ওকে। এরা পাওয়ারফুল কেন, আমার ধারণা যেটা আমি আপনার সাথে শেয়ার করি, এবং আপনি আমাকে আমার ভুলগুলোকে আপনি একটু ধরবেন। আমার ধারণা এরাই দেশের প্রশাসনকে নিয়ন্ত্রণ করে। ডিসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বেতন থেকে শুরু করে, বাজেট থেকে শুরু করে, এদেরই নিয়ন্ত্রণে থাকে সবকিছু, যার জন্য এরা বেশি পাওয়ারফুল। এবার আপনি অ্যাড করেন এই ওকে। প্রশাসনিক ক্যাডাররা আসলে কারা, আমাকে আচ্ছা, একটু বলেন। আমাকে তাহলে একটু প্রথম থেকে বলতে হবে। জি। সাধারণত, জি, সাধারণত বিসিএস পরীক্ষা আমরা জানি যে বাংলাদেশে প্রতি বছরই বিসিএস পরীক্ষা হয় এবং বিভিন্ন, এখন বোধহয় 49 বা 50তম বিসিএস পরীক্ষা চলছে। এই পরীক্ষাটা প্রথম হয় হচ্ছে যেটা, যে সবাই মনে করেন যে 4 লাখ লোক পরীক্ষা দেয় এই মুহূর্তের জন্য। আমাদের সময় আমরা 1 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, 1 লাখ পরীক্ষা দিয়েছে, এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের ওখানে বলতে হয়, ফর্মে উল্লেখ করতে হয় যে আমি কোন ক্যাডার চাই। এক একজন এক একটা ক্যাডার অনুযায়ী তারা, কারো কেউ কেউ হয়তো প্রশাসনে পরীক্ষা চায়, কেউ টিচিং এ চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বিভিন্ন এরকম 26টা ক্যাডার আছে, কেউ পুলিশে, এরকমের একই পরীক্ষার ভিতর দিয়ে এই 26টা ক্যাডারের লোকজনকে, মনে করেন যে সরকারের কাছে তো আর এত পরিমাণ পিএসসির কাছে পদ থাকে না, পদ হয়তো আছে 2000, বাট অ্যাপ্লিকেশন করেছে 1 লাখ। তখন মেধার উপর ভিত্তি করে, মেধার ভিত্তিতে যার যার যে যেটা পছন্দ করে, যদি তাকে দেখা যাচ্ছে যে আপনার সে প্রশাসন করার আমার পদ আছে 100টা, কিন্তু আমার আমার হচ্ছে যে আমি 100টা পদ আছে আমার, ইয়ে হয়েছে হচ্ছে যে 101তম। তো 101তম পর্যন্ত আমি প্রশাসন ক্যাডার পাইলাম না, আমি পাইলাম হচ্ছে যে আপনার সমবায় ক্যাডার। ঠিক আছে। আবার কারোর যার যার প্রায়োরিটি অনুযায়ী, যার যার প্রায়োরিটি নিয়ে একই পরীক্ষায় একই প্রশ্নপত্র সমস্ত কিছু একভাবেই যায়। এখন এখানে আগে যেমন ছিল, যেন কোটা ছিল, কোটার ভিত্তিতে কারোর হয়তো দেখা যাচ্ছে যে আপনি আপনি হচ্ছে যে সিরাজগঞ্জ আপনার বাড়ি, কিন্তু আপনার চয়েস হচ্ছে যে আপনি আপনি আমাদের 1000 মার্ক পরীক্ষা, 1000-এর ভিতরে আমি পেয়েছি 510 বা 610। দেখা যাচ্ছে যে আমি মেধাতে আসলাম না, বিকজ আমার বাড়ি কুমিল্লাতে, আমার ওখানে কোনো কোটা নেই, কিন্তু একজনের বাড়ি রংপুর, তার কোটা আছে, ওই কোটাতে সে হচ্ছে যে তার পছন্দের মতো ক্যাডারটা পেয়ে গেল। ঠিক আছে। তো যাই হোক, পরীক্ষাগুলো, মূল কথা হচ্ছে যে এটা পরীক্ষাগুলো একই পরীক্ষার মাধ্যমে সমস্ত ক্যাডারে, 26টা ক্যাডারের নিয়োগ হয়, সুপারিশ হয়। আমাকে একটু বলেন, আপনি বলছেন কুমিল্লায় কোটা থাকলো না কিন্তু বরিশালে ক্যাডার থাকলো বা রংপুরে, এই কোটাটা কেন নির্ধারিত হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ? অলরেডি সার্ভিসে যারা আছে তাদের কম বেশির উপরে কি কোটা নির্ভর করে নাকি? ও না না না, এই যে কোটা নিয়ে মানে গভর্নমেন্ট যেটা, যারা যারা মনে হয় যে যারা হচ্ছে তুলনামূলক পিছিয়ে পড়া জেলাকে কোটা হিসেবে ছিল, যে যেটা আন্দোলন হইলো আর কি, যেটা নিয়ে আমাদের জুলাই হইলো, ওই কোটাটা আর কি, যে জিনিসটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কোটা থাকে টোটাল, মানে আগে ছিল আর কি, এখন তো আর নেই। ডিস্ট্রিক্ট কোটা, মুক্তিযোদ্ধা কোটা, সে আপনার টোটাল পজিশন হচ্ছে 1000, 1000 জন মুক্তিযোদ্ধার জন্য আমাকে আলাদা রেখে আমাকে দেয়। কথাটা অপ্রাসঙ্গিক, কিন্তু ব্যক্তি আপনি শাহিন হক, আপনাকে আমি প্রচন্ড ইজ্জত করি। আজকের আলোচনায় আমি অন্যান্য আরো 3জন গেস্ট আসতে চেয়েছে, আমি তাদেরকে বাদ দিয়েছি আপনার যোগ্যতা, মেধা এবং দৃষ্টিভঙ্গির জন্য। এটা আপনাকে কেউ দান করে নাই, ওটা আপনি অর্জন করছেন, যার জন্য আপনি জ্ঞানী মানুষ, আপনি একজন টিচার, আপনি বিসিএস ক্যাডারেরই একজন লোক, এবং আপনি নর্মাল স্কুলে টিচিং করেন না, আপনি ক্যাডেট কলেজে পড়াইছেন, আপনি যথেষ্ট যোগ্য একজন মানুষ। আপনাকে আমি একটা কথা বলি, এই মুক্তিযোদ্ধা কোটা অথবা আহ ওটাকে কি বলে, আহ ডিস্ট্রিক্ট কোটা। সংখ্যালঘিষ্ঠ কোঠা, মাইনরিটি কোঠা,
এই সাবজেক্ট গুলো একটা দেশের স্ট্রাকচারকে ক্ষতি করে নাকি ব্যালেন্স করে? জাস্ট আপনাকে যেমনি আমি জানতে চাচ্ছি, আপনার মেধায় কি বলে? অফকোর্স এটা ক্ষতি করে। অফকোর্স শুধুমাত্র আপনি মানে অটিস্টিক বা যাদের হচ্ছে যে পিছিয়ে পড়া, ন্যাচারালি যারা অটিস্টিক অথবা হচ্ছে যে এটাকে কি বলে কি যেসব মানে যারা হচ্ছে যে পঙ্গুত্ব এরকমের মানুষ ছাড়া 5% বা 10% তাদের জন্য ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কোনো ধারায় কোটা থাকার কোনো মানে নেই। মানে এটা অবশ্যই আর এটাকে আপনি কি বলবেন? ওই দিন আমি এক ভদ্রলোককে আমি ইন্টারভিউ করছিলাম। ভদ্রলোকের নাম মেজর আক্তার। খুব স্বনামধন্য শিক্ষিত দেশপ্রেমিক একজন মানুষ। আমি আমি ওনাকে সম্মান করি কয়েকটা কারণে। উনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু উনি সার্টিফিকেট নেন নাই। উনি একজন মুক্তিযোদ্ধা যিনি সারা জীবন মুক্তিযুদ্ধের ভাতা নেন নাই। উনি 2বার এমপি হয়েছে, উনি গাড়ি নেন নাই। উনি 2বার এমপি হয়েছে, বেতন নেন নাই এমপি গিরিশ। মানে যার জন্য আমি ওনাকে বলি ওনার পার্সোনাল স্যাক্রিফাইস। কিন্তু উনি কথায় কথায় বললেন আমি মুক্তিযুদ্ধের কোটার সংরক্ষণে বিশ্বাস করি। এটা কি ওনার অজ্ঞতা না অদূরদর্শিতা? না, মুক্তিযুদ্ধ কোটাতে যদি উনি বিশ্বাস করেন, এখন তো আর কোনো মুক্তিযোদ্ধা নেই যার বয়স হচ্ছে 30-এর নিচে। অবশ্যই সেটা মানে এটা মানে বলা কোনো অর্থহীন একটা কথা বলা। ওকে, এবার আর আপনাকে আমি থামাবো না। আপনি একটা আমি একটা সাবজেক্টে সবসময় মনে করেছি, মেধাকে বাদ দিয়ে যারা কোটাকে নিয়ে বসে থাকে এরা হচ্ছে আনপ্রোডাক্টিভ ইডিওটিক একটা পলিসি, যেটা একটা দেশের ভারসাম্যকে, একটা দেশের কে আন্ডারমাইন করে। আমি দেখলাম আপনি একজন জ্ঞানী মানুষ, ওই আপনার জ্ঞানের তুলনায় আমি অনেক পিছায়া, বাট আপনি আমাকে একটা ব্যাপারে সন্তুষ্ট করলেন যে আমি যেটা মনে করছি আপনি আমার সাথে একমত। মানে আপনি এটাই এভাবেই মনে করেন। এবার আসেন প্রশাসনিক, আপনি আমাকে বলছেন যে হয়তোবা কুমিল্লার কোটায় আপনি আসেন না, রংপুরের কোটায় আসছেন, আলোচনাটা ওইখানে ছিল। প্লিজ আপনি ওখান থেকে শুরু করেন। আমি কোটা থেকে যেটা বলেছি যে আপনার একজন বিসিএস পরীক্ষায় যারা পাস মানে যারা আগেই আপনাকে বলেছি যে মানে পদ থাকে খুবই লিমিটেড, কিন্তু সেই তুলনায় 100 গুণ 200 গুণ হচ্ছে থেকে ক্যান্ডিডেট থাকে। তো আলটিমেটলি 2000 পদ ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন ক্যাডারের মাধ্যমে, বিভিন্ন মানে 26টা ক্যাডারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যদি এখনকার আলোচনায় আসি, মানে আগে যেমন কোটা ছিল, কোটাও এখানে কাজ করতে, এখন তো আর কোটা কাজ করছে না, যেহেতু কোটা তুলে দেওয়া হয়েছে, মাত্র 10% কোটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে সাবজেক্টটা হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের দৌরাত্ম্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যিনি যিনি প্রশাসন ক্যাডারে জয়েন করবেন, উনার এন্ট্রিটা হয়তো উনি চাকরি করবেন হচ্ছে ভূমি অফিসার হিসাবে, ভূমি কর্মকর্তা। তারপরে উনি এইভাবে হচ্ছে লাগে কি বলে এডিসি হবেন, ডিসি হবেন, জয়েন্ট কমিশনার হবেন, বিভাগীয় কমিশনার হবেন। তার লাইন পোস্ট হচ্ছে লাস্ট পর্যন্ত উনি ভূমি কমিশনার কি বলে বিভাগীয় কমিশনার হবেন, অথবা হচ্ছে যে আপিল বিভাগের ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হবেন, আপিল বোর্ডের সদস্য হবেন। এইটা তার পদ, তার লাইন পোস্ট। আচ্ছা, একজন একজন ইঞ্জিনিয়ার, তার লাইন পোস্টটা হচ্ছে যে সে সাব স্টেশন ইঞ্জিনিয়ার, তারপরে হবেন হচ্ছে সাব ডিভিশন ইঞ্জিনিয়ার, তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, এইটা তার লাইন পোস্ট। ঠিক আছে, ঠিক পুলিশের ক্ষেত্রেও একই অবস্থা। পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, এসপি, তারপরে যে সে হচ্ছে যে আইজি পর্যন্ত যাবেন। এইগুলো হচ্ছে কি সরকারের এই 26টা বিভাগের বিভিন্ন বিভাগের লাইন পোস্ট। এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একটা সরকারের এটা হচ্ছে সম্পূর্ণ ডিপার্টমেন্টের লাইন পোস্ট, আর একটা পোস্ট হচ্ছে ডেপুটি সেক্রেটারি। ডেপুটি সেক্রেটারিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট, সচিবালয়ের পোস্ট। এই সচিবালয়টা কিন্তু কোনো একটা সমস্ত ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে, কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, সবাইকে কোঅর্ডিনেট করবে, সবার সুযোগ। এবং এখানে মন্ত্রী পরিষদ আছে, মন্ত্রী পরিষদকে সাপোর্ট করবে বিভিন্ন মন্ত্রণালয় হিসাবে, তারা মন্ত্রী পরিষদকে সাপোর্ট করবে। এবং নিয়মটা হচ্ছে যে যেটা ছিল যে কি বলে 1980 সালে জিয়াউর রহমান, আগে যেটা ছিল, আগে সবসময় থেকে ছিল যে প্রশাসন ক্যাডারের হচ্ছে দৌরাত্ম্য ছিল বা প্রশাসন ক্যাডারের প্রিভিলাইজ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি 1980 সালের 2রা সেপ্টেম্বরে উনি বললো যে না, সবাই যেহেতু একই পরীক্ষা দিয়ে আসে, তো সুতরাং সবাই যেহেতু একই রকম পরীক্ষা দিয়ে আসছে, সুতরাং কোনো ক্যাডার সার্ভিসে কোনো প্রিভিলাইজ গ্রুপ থাকবে না। আমার কথা শুনতে পাচ্ছেন তাই না? কোনো প্রিভিলাইজ গ্রুপ থাকবে না। সেই ক্ষেত্রে উনি করলেন কি, যে এই যে সচিবালয়ে যারা যাবে, সচিবালয়ে যে সমস্ত লোকজন উপসচিব হবে, তারা হবে যে
এই সমস্ত পরীক্ষা যে সমস্ত ক্যাডার সার্ভিসে যারা ঢুকছে তখন ছিল 14টা ক্যাডার, তারপরে যেটা ক্যাডার বেড়ে যায়, তো এদের ভিতরে উন্মুক্ত একটা পরীক্ষার ব্যবস্থা করবে হচ্ছে পিএসসি। ওই পরীক্ষায় যারা মেধার ভিত্তিতে আসবে ওই সময় একটা একেবারেই মেধাভিত্তিক একটা নিয়োগ হবে হচ্ছে যে উপসচিব হিসাবে। কিন্তু কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এইটা প্রশাসন ক্যাডারের এইটা করলো কি, এরশাদ এসে এটাকে বাতিল করলেন। এরশাদ এসে এই কোটা মানে উন্মুক্ত পরীক্ষাটা বাতিল করলেন 1989 সালে। একটু আমাকে এরশাদ সাহেব যেটা বলছে, এরশাদ সাহেব এটা বাতিল জিয়াউর রহমান সাহেব বলছে যে এই উপসচিব হওয়ার ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, প্রত্যেকে উন্মুক্ত পরীক্ষার ভিতরে, এবং তাদের 15 বছর চাকরি হবে, 15 বছর চাকরি হবে, তাদের নির্দিষ্ট কিছু আমরা কিছু পরীক্ষা দিয়ে আসছি, সিনিয়র স্কেল পরীক্ষা, এই পরীক্ষাগুলো দেওয়ার পরে তারপরে যে আমরা ওই পরীক্ষার উন্মুক্ত পরীক্ষা হবে, ওর ভিতর থেকে যারা সিলেক্টেড হবে দে উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ডেপুটি সেক্রেটারি। আচ্ছা, না এরশাদ সাহেব এটা বাতিল করলেন উন্মুক্ত পরীক্ষাটা, এটা কি অযোগ্যদের স্থান দেওয়ার জন্য না ভারতের পাচাটাদেরকে অ্যাকোমোডেট করার জন্য? উনি বাতিলটা কেন করলেন আপনার মনে হয়? না, এটা ব্যাপারটা হচ্ছে যে যেটা মানে এখানে আমি বলবো যে আপনার একটা গ্রুপ তো লাভবান হচ্ছে, তাই না? আমাদের সমাজে ওই গ্রুপটা কারা? অফকোর্স এটা হচ্ছে অ্যাডমিন ক্যাডার লাভবান হচ্ছে, এবং তারা যেহেতু সবসময় এরশাদ সাহেব যেটা করলে এটা যে পুরোপুরি এরশাদ সাহেব ইমপ্লিমেন্ট করতে পারছেন তা না, কিন্তু জিয়াউর রহমান সাহেব যখনই বললেন, বলার উনি কিছুদিনের ভিতরেই কিন্তু উনি মারা গেলেন, ওনাকে হত্যা করা হলো। এইটা এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে যে মনে করেন যে আমাদের কি হয় যে আপনি একটা মানুষকে সাফোকেটেড হবে যখন সে ফিল করবে যে ডিপ্রাইভ অথবা হচ্ছে যে আমরা স্বাধীন একটা দেশে একটা সে ফর এক্সাম্পল একটা ডিসি সে যে একটা বাংলো নিয়ে থাকে, আপনি আমাকে একটা যুক্তি দেখাবেন যে এই ডিসির একটা বাংলো, এসপির একটা বাংলো, বা জাজের একটা বাংলো, বা একজন অধ্যক্ষের একটা বাংলো থাকার পিছনে একটা যুক্তি আছে? কোনো যুক্তি নেই, একটা যুক্তিও দেখাতে পারবেন না। যারা অনেকে শুধু ডিসি না এসপি আর্মি অফিসার বলেন যে আর্মির অধিনায়ক, তার কোনো যুক্তি নেই। কিন্তু তাদের সাথে যখন আপনি কথা বলবেন, তাদের সাথে যখন কথা বলবে যে এটা ব্রিটিশে ছিল, ব্রিটিশ করে দিয়েছে, কিন্তু ব্রিটিশে কিন্তু এই ব্যবস্থাটা নেই। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি আপনাকে আপনাকে আমি বাধা দিচ্ছি একটা সাবজেক্টকে স্টেপ ওয়াইজ ব্যাখ্যা করার জন্য। আপনি চমৎকার একটা সাবজেক্ট আজকে টেনেছেন, যে একটা ডিসি এবং এসপি একটা জেলা শহরে যে বাংলোতে থাকে, এই বাংলোতে তাদের পিছনে প্রতি মাসে লক্ষ টাকা খরচ হয়, কিন্তু তাদের বেতন থেকে কিন্তু লক্ষ টাকা কাটা যাচ্ছে না, এক। আর দুই, শাহিন ভাই একটা কথা আপনি আমাকে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব লোকজনরা বিভিন্ন এম্বাসিতে চাকরি করতে বিদেশে যায়, তাদের একজন পিয়ন $2,500-3,000 বাসা ভাড়ায় থাকে। এই $2,500-3,000 একটা পিয়ন, কেরানি, কনসাল, ভাইস কনসাল এদের দেওয়ার পিছনে কোন যুক্তি কাছে আছে কিনা? ফর এক্সাম্পল, নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে 30 জন এমপ্লয়ি আছে, একটা সাধারণ কনসাল জেনারেল আছে, তার সাথে কতগুলো ভার্চুয়াল এমপ্লয়ি আছে। কনসাল জেনারেলের জন্য বাসা ভাড়া দেওয়া হবে $4,500-5,000। এনামুল হক শাহিন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আমি আর আপনি ডিসির বাসা ভাড়া নেই, এসপির বাসা ভাড়া নেই, একটা 2 পয়সার কনসাল যে বাংলাদেশের প্রোডাক্টিভিটির উপরে কোনো অবদান রাখে না, বাসা ভাড়া $4,500 আমেরিকান ডলার। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এইটা মূল্যায়ন করব, এটা আমি আসছি, কিন্তু তার আগে আমি যেখানে পরীক্ষার ব্যাপারটা আসছিলাম ওইটাতে একটু শেষ করি, প্লিজ যান। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এরশাদের সময় হলো কি, আবার খালেদা জিয়া এসে এইটাকে কি করলেন, মানে বাতিল করলেন, কোটা পদ্ধতি বাতিল করলেন, ঠিক আছে? কোটা পদ্ধতি বাতিল করলে পরে কিন্তু এটা আমি আপনাকে আবার থামাই। আপনি বলছেন জিয়াউর রহমান সাহেব বলছে পরীক্ষাটা উন্মুক্ত থাকবে, রাইট? ডেপুটি সেক্রেটারি উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ওকে, এরশাদ সাহেব আসলেন, এরশাদ সাহেব উন্মুক্ত পরীক্ষার যে নিয়ম এটাকে বাদ দিলেন।
এটাকে উনি উনি উনার আমলে ডক্টর কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মতিন সাহেব, মেজর জেনারেল মতিন সাহেব, উনি এটাকে বাতিল করলেন। দ্যাট মিনস বাতিল করে উনি কি কোটা পদ্ধতি বহাল করলেন? কোটা পদ্ধতি বহাল করলেন। আচ্ছা, এরপরে ওকে ৯২ সালে যখন খালেদা জিয়া আসলো, উনি আবার ওই জিয়াউর রহমান সাহেবের ইয়েটাকে ফলো করে উনি কোটাটা বাতিল করলেন। ঠিক আছে, কোটা পদ্ধতি বাতিল করলেন। আমাকে আমাকে একটা কথা বলেন এখানে। আমি একটু খালেদা জিয়া প্রশংসা করতে চাই। খালেদা জিয়ার প্রশংসা এই জন্য করতে চাই, এই ভদ্র মহিলাকে, অশিক্ষিত এই ভদ্র মহিলাকে, চরিত্রহীন এই ভদ্র মহিলাকে মদখোর বিভিন্ন আখ্যা দেওয়া হলো, অথচ এই ভদ্র মহিলা চিন্তা চেতনায় উনি আবিষ্কার করলেন যে এই অ্যাডমিন ক্যাডারটাই হচ্ছে ডিপ স্টেট, এবং এদের এখানে ডেপুটি সেক্রেটারি বানানোর জন্য আমার হাজবেন্ড জিয়াউর রহমান যে পদ্ধতিটা করছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পলিসি। এইটা চিন্তা করে উনি আবার ওই পদ্ধতিতে ফেরত গেলেন। রাইট, উনি এটা ফেরত গেলেন। এরপরে হলো কি ৯৮ সালে যখন আবার এই যে আপনার ইয়ে হলো না, কি বলে, মঞ্চ, জনতার মঞ্চ হলো, মহিউদ্দিন খান আলমগীর ছিলেন, ওনারা হচ্ছে ইয়ে ছিল, জনতার মঞ্চ ছিলেন। যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসলে ৯৮ সালে আবার করলো কি কোটা পদ্ধতিটা করলো, এবং কোটা পদ্ধতিটা করলো কি ৭৫% ডেপুটি সেক্রেটারি নিয়োগ হবে হচ্ছে আপনার অ্যাডমিন ক্যাডার থেকে, আর বাকি ২৫% নিয়োগ হবে ডেপুটি সেক্রেটারি ২৫টা ক্যাডার থেকে। এর পিছনে কি কোনো আসলে লজিক ছিল নাকি? কোনো লজিক নেই। একমাত্র ব্যাপারটা হচ্ছে যে, শুনেন, একটা দেশকে যত বেশি ডিভাইড করতে পারবেন তত বেশি সুবিধা হবে হচ্ছে এই মানে ডিপ স্টেটের লোকজন তত বেশি লাভবান হবে। অর্থাৎ আমি যদি আপনাকে বুঝাই, ৯৮ সালে মহিউদ্দিন খান আলমগীর হলো একটা বিষাক্ত সাপ, একেবারে আপাদমস্তক তার বাচ্চা, এবং ভারতের বেতনভোগী অনুগত একটা দালাল। আচ্ছা, উনি এসে বেগম জিয়ার উন্নত পলিসিটাকে বাদ দিলেন। উনি বাদ দিয়ে আবার ওই কোটায় নিয়ে আসলেন, এবং কোটায় এনে উনি বললেন 75% কোটা থাকবে কাদের জন্য? অ্যাডমিনের জন্য। আপনি বলেন। আচ্ছা, এতে আপনি এবং আমি যদি আলোচনা করি, আমাকে একটু বলেন তো, এই মহিউদ্দিন খান আলমগীর এই সাওয়ার ছেলের এই পলিসিতে উনি না মানে না ভাই একটা কথা বলি, ওই সময় মহিউদ্দিন খান আলমগীর যে কি পাওয়ারফুল ছিল, এটা কি আপনার আর আমার অজানা? অ্যাডমিন ক্যাডারের লোকই তো, সুতরাং ওইটা না, কিন্তু এটা আসে হচ্ছে আপনার বিচারপতি খায়রুল ইসলামের ইয়েতে আসে। উনি এটা এইগুলো প্রত্যেকটা জিনিসই যখনই জিয়াউর রহমানের এটা উনি ইন্ট্রোডিউস করেন, একবার দুইবার পরীক্ষা হয়েছে, তারপরে কিন্তু এটা চলে গেছে কোর্টে গড়াইছে, কোর্টে আবার গেছে, এটা নিয়ে মামলা হচ্ছে। কিন্তু বিচারপতি খায়রুল ইসলাম যেটা ২০০০ এই হচ্ছে মানে সরি ২০১০ সালে করলো, একবার করলো হচ্ছে ২০০০ ইয়েতে ৯৮ সালে সেই হিসেব সময় করলো, আবার আর এক গ্রুপ মামলা করলো। একটা পর্যায়ে বিচারপতি খায়রুল ইসলাম যেটা করলেন, এটাকে আবার ইস্টাবলিশ করলো হচ্ছে যে না, ওই ৭৫%ই থাকবে। তো এই যে ৭৫% থাকলে সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডমিন ক্যাডারে যেহেতু সচিবালয়ে যেহেতু থাকে হচ্ছে শাহিন ভাই, আমাকে একটু হেল্প করেন। এটা আদালতে কে নিছিল? আওয়ামী লীগের লোকজন, না বিএনপির লোকজন, নাকি বিসিএস ক্যাডারের অন্য কেউ? অন্য মানে যখন যারা মানে বিসিএস ক্যাডারের মানে অ্যাপার্ট ফ্রম যারা অ্যাডমিন ক্যাডারের বাইরের যারা ডিপ্রাইভ হচ্ছে তারা নিচ্ছে, প্রথম নিয়েছে যারা ডিপ্রাইভ হয়েছে তারা নিচ্ছে। আবার যখন জিয়াউর রহমানের আমলে, যখন কি খালেদা জিয়ার আমলে যখন আদালত রায় দিছে এই ২৫ ক্যাডারের লোকদের পক্ষে রায় দিছে, তখন কি করছে অ্যাডমিন ক্যাডার আবার হচ্ছে তারা কোর্টে গেছে। ঠিক আছে, তারা আবার কোর্টে গেছে, এবং আবার কোর্টে যখন গেছে খায়রুল হক ছিল প্রধান বিচারপতি। তুমি খায়রুল হক শুধু প্রধান বিচারপতি না, খায়রুল হক ছিল ভারতীয় বেনিফিশিয়ারি, আওয়ামী বেনিফিশিয়ারি, মুক্তিযুদ্ধ বা চুক্তিযুদ্ধ বেনিফিশিয়ারি, এজেন্টেড। রাইট। তো উনি সেটা আবার এস্টাবলিশ করলেন, এটা হচ্ছে যে না ৭৫%। এখন তারপরে আবার এখন হচ্ছে যে এটা আবার বাতিল করেছে হাইকোর্ট ডিভিশন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এই মুহূর্তের জন্য ইমপ্লিমেন্ট করাটা ভেরি ডিফিকাল্ট। বিকজ কেন ইমপ্লিমেন্ট করা যায় না? তার কারণ এইটা বাস্তবায়নটা
কোর্টের একটা আদেশ বাস্তবায়ন করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট যদি কিনা কনসার্ন ডিপার্টমেন্ট এটাকে না করে। এখন জনপ্রশাসন করবে, জনপ্রশাসন সচিব হচ্ছে থেকে অ্যাডমিন ক্যাডারের, জনপ্রশাসন মন্ত্রী হচ্ছে, প্রতিমন্ত্রী হচ্ছে অ্যাডমিন ক্যাডারের, এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে যে সালাউদ্দিন সাহেব হচ্ছে অ্যাডমিন ক্যাডারের। তো সবাই তো, সুতরাং কোন ন্যায্য বিচার, ন্যায্যতা, ন্যায়পরায়ণতা, ইনসাফ এইটা এদের ভিতরে নেই। এই ইনসাফটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, যে ইনসাফ না থাকার কারণে হয়েছে কি, এটার যে মানে আমি আপনাকে বলবো, আমাদের তো আলোচনা অনেক হবে, এর কতটুকুন এটার ইম্প্যাক্টটা, নেগেটিভ ইম্প্যাক্ট কোন লেভেলে এবং রাষ্ট্রকে কোন জায়গায় নামাই নিয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমি জাস্ট একটা হিসাব দিই। মনে করেন যে সবচেয়ে বড় পদ হচ্ছে প্রথম গ্রেড, এবং সেটা হচ্ছে যে আপনার সচিব। এই মুহূর্তের জন্য প্রশাসন ক্যাডারে হচ্ছে আপনার মোট পদের সংখ্যা হচ্ছে 7,000 জন, ঠিক আছে, প্রশাসন ক্যাডারের সদস্য। তাদের ভিতরে 104 জন হচ্ছে থেকে সেক্রেটারি, তারপরে 400 মানে প্রথম গ্রেড পাওয়া, দ্বিতীয় গ্রেড পাওয়া হচ্ছে 461 জন। আমাকে বলেন প্রশাসন ক্যাডারের টোটাল পদ হচ্ছে 7,000 কতটা? 7,076টা। আর সেক্রেটারি কতজন? 104 জন। এডিশনাল সেক্রেটারি 461 জন। আচ্ছা, তারপরে জয়েন্ট সেক্রেটারি হচ্ছে যে 851 জন, ঠিক আছে। এবার আছেন স্বাস্থ্য ক্যাডার। স্বাস্থ্যতে যে ঢাকা মেডিকেলে যারা চান্স পায় তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, রাইট, যারা ডাক্তারি পড়ে, তাদের অবস্থাটা দেখেন। তাদের ক্যাডারের টোটাল সদস্য হচ্ছে 32,000। তাদের একজনও আপনার নেই, প্রথম গ্রেড বা সচিব গ্রেডের বেতন পায় না। আমাকে ভাই একটু স্বাস্থ্য ক্যাডারের কত পজিশন বললেন? স্বাস্থ্য ক্যাডারে আমি বললাম যে স্বাস্থ্য ক্যাডারের টোটাল ক্যাডার স্ট্রেংথ ডাক্তার আছে 32,000 জন। আচ্ছা, এই 32,000-এর ভিতরে আমি একটা কথা বলি, এই 32,000 ডাক্তারের ভিতরে কেউ কি কখনো প্রশাসনিক ক্যাডারে আসছে? না, ওই যে আপনার সে আসে নাই, তার কোনো আসার তো সুযোগ নেই, ওই পরীক্ষাটাই তো নেই। ও আসছে এই যে কোটা, যে আপনার 25% যে কোটা দেওয়া হয়, 25% কোটার ভিতরে হয়তো দেখা যাচ্ছে 25% কোটা, মনে করেন যে এবার ডেপুটি সেক্রেটারি সরকার নেবে, বানাবে হচ্ছে যে 400 জন। তার ভিতরে 400 জনের 300 জনই চলে যাচ্ছে হচ্ছে 75% কোটা, মানে আর্মিদের ইয়ের জন্য, প্রশাসন ক্যাডার জন্য। থাকলো 100 জন। এই 100 জনের ভিতরে আপনার ভাগ হবে কত জনের ভিতরে? 25টা, বাকি 25টা ক্যাডারের ভিতরে পুলিশের 4 জন পাবে, মনে করেন ট্যাক্সেশনে 2 জন পাবে, এডুকেশনে 3 জন পাবে, ঠিক আছে। তাদের ভিতরে আমাকে একটা কথা বলেন, আমি জাস্ট এমনি জানতে চাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ভর্তি হয় বুয়েটে অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা মেডিকেল কলেজে। আচ্ছা, তাদেরকে ওই 25%-এর ভিতরে থাকতে হয় কেন? তারা কেন 75%-এর মধ্যে থাকে না? ওই যে যেহেতু একটা আদেশ আছে, যেহেতু এই যে করা হয়েছে যে এই ডেপুটি সেক্রেটারি বানাইতে হবে 75% হচ্ছে যে প্রশাসন ক্যাডার থেকে নিতে হবে, যেটা সম্পূর্ণ অন্যায্য। যেটা জিয়াউর রহমান বলছে যে না, এই ডেপুটি সেক্রেটারি নিয়োগ দিতে হবে অবশ্যই উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে কি, মনে করেন যে সে একজন ডাক্তার, ডেপুটি সেক্রেটারিটা হচ্ছে খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। আপনি একজন ডাক্তার, আপনি রিসার্চ পছন্দ করেন, আপনি এর ভিতর যাবেন না, এর ভিতর থেকে হয়তো যাবেন না, আপনার আর একটা বন্ধু যাবে। এখন এখান থেকে ইন্টারেস্টের ব্যাপার। একজন রিসার্চার সে হয়তো আসবে না, ডেপুটি সেক্রেটারি হইতে যাবে না। একজন টিচিংকে ভালোবাসে, সে হয়তো টিচিং এ যাবে। তো এখন এই যে উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থাটা যদি থাকে, তাহলে হচ্ছে কি, যার ইচ্ছা আছে এডুকেশন কি বলে হেলথ সেক্টরে কাজ করে, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করার, হি উইল বি গিভেন অপরচুনিটি। এবং এটা তার এমনি এমনি আসবে না, তাকে একটা পরীক্ষার মাধ্যমে যেতে হবে। এখন এই 75% শুধুমাত্র আপনার অ্যাডমিন ক্যাডারের ভিতরে থাকার কারণে হচ্ছে কি অন্যরা আর সেই পলিসি লেভেলে তাদের জ্ঞানটা আর কাজে লাগাইতে পারছে না। তার কারণ ডেপুটি সেক্রেটারি লেভেল থেকেই আসলে রাষ্ট্রীয় পলিসি নির্ধারণে বা রাষ্ট্রীয় পলিসির সাথে ইনভলভমেন্ট শুরু হয়। একজন অফিসারের ডেপুটি সেক্রেটারি হচ্ছে ডেস্ক পোস্ট, এই ডেস্ক থেকেই তার শুরু হয়, আস্তে আস্তে সে পলিসি লেভেলে এসে দেয়। কিন্তু যেহেতু একজন মানে মেধাবী মানুষ, সে হয়তো ফিল্ডে আছে, 10 বছর সে ফিল্ডে কাজ করে আসছে কৃষিতে, সে হয়তো জানে যে আমি আসলে রাষ্ট্রীয় পলিসিতে কৃষি কিভাবে উন্নয়ন করা যাবে, যদি আমি এই ডেপুটি সেক্রেটারি হয় বা সেক্রেটারি চাকরি করি, তাহলে আমার ধারণাটা আমি কাজে লাগাইতে পারবো। কিন্তু এই সুযোগটা কিন্তু আর পাচ্ছে না সে, বিকজ অফ 75% দখল করে আছে হচ্ছে যে আপনার অ্যাডমিন ক্যাডারের লোক, ঠিক আছে। কিন্তু এই জিয়াউর রহমানের বক্তব্যটাই ওইটা ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বলছে যে না, এখানে কোনো ডিস্টিংক্ট থাকবে না, তোমরা একবার নিয়োগ হয়েছো, ঠিক আছে,
কেউ অ্যাডমিন, কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, একটা নিয়োগ হয়েছে। কিন্তু 10 বছর চাকরি করার পরে তোমাদের কিছু পরীক্ষা দেওয়ার পরে তোমাদের উন্মুক্ত পরীক্ষার ভিতরে যাইতে হবে, এবং এইটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনটা অবশ্যই জব দিয়ে, মানে এমন একটা প্রশাসন হবে যেটা হচ্ছে যে মেধাবীদেরকে নিয়ে এটা গঠন করা হবে। এটা যদি মেধাবীদেরকে নিয়ে গঠন করা হয় তাহলে আর বাংলাদেশের আজকে এই দুরবস্থাটা হয় না। আপনি যে জিনিসটা হচ্ছে যে আজকে আজকে মনে করেন যে হচ্ছে যে ভোট ডাকাতি কেন হয়? ভোট ডাকাতি হওয়ার পরে একজন একজন ডিসি সে রাতের বেলায় ভোট ডাকাতি করছে, কিন্তু তার কোনো জবাবদিহিতা নেই। কেন জবাবদিহিতা নেই? সে জানে যে আজকে সে যে এক জায়গা থেকে সে ভোটটা ডাকাতি করছে বা রাতের বেলায় ভোট চুরিতে সহযোগিতা করছে, তার জবাবদিহিতা করার জন্য তো মন্ত্রণালয়ে জবাবদিহি করতে হবে। মন্ত্রণালয়ে তারই বড় ভাই নাই, তার 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 হচ্ছে যে এই ব্যাচমেট বসে আছে, অর্থাৎ অ্যাডমিন ক্যাডারের অ্যাডমিন ক্যাডারে। তো সুতরাং তার বিরুদ্ধে তো কোনো ইয়ে হবে না, তার বিরুদ্ধে তো বিচার হবে না। বিচার হবে না, হচ্ছেও না। আপনি অ্যাডমিন ক্যাডারের লোককে যেতে বলুন, এই যে আপনি ইয়ে হয়ে গেল কয়েকদিন আগে আপনার নির্বাচন হয়ে গেল, রিটার্নিং অফিসার হলো, তাদের অনেক রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ আছে। এই অভিযোগটা আপনি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আপনার জেলা 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 ইয়ে আছে, জেলা নির্বাচন অফিসার আছে, জেলার নির্বাচন অফিসার থাকা অবস্থায় কেন একজন অ্যাডমিন ক্যাডারের লোককে আপনি যে রিটার্নিং অফিসার বানাবেন? ওখানে আপনি এই জেলা নির্বাচন অফিসার যেহেতু আছে, তাহলে ওখান থেকে হয় আপনি যোগ্য মানুষকে নিয়ে ওখানে 5 বছরের জন্য দেন, স্থায়ী করেন। এই লোকটা যিনি রিটার্নিং অফিসার এখন, উনি তো 2 দিন পরে ওনার পোস্টিং হয়ে যাবে। ওনার যে অনিয়ম হয়েছে সেই অনিয়মটার জন্য ওনাকে যদি ওনার যদি পোস্টিং আজকে মনে করেন যে ইয়েতে হয়, এই নিউ ইয়র্কে হয়, উনি যদি নিউ ইয়র্কে পোস্টিং নিয়ে আসেন, তাহলে উনার চিঠি দিতে হবে ইস্টাবলিশমেন্টে, ইস্টাবলিশমেন্ট দেবে পররাষ্ট্রকে, পররাষ্ট্র দিবে এখানে। তার মানে কি এই জব দিতে কোনোদিন শেষ হবে না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন, এই ডিপ স্টেট অর্থাৎ অ্যাডমিন ক্যাডারের লোকজনরা, আপনার কি মনে হয় না আমার এক ভদ্রলোকের সাথে আজ থেকে 20 বছর আগে একবার কথায় কথা, 20 বছর না তারও আগে উনি বোধহয় সিএসপি ছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছিল, আপনি নাম শুনতে পারেন, ওনার বাড়ি ভোলা, অত্যন্ত পাওয়ারফুল সেক্রেটারি ছিলেন এট দ্য টাইম অফ এরশাদ, ওনার নাম মোকাম্মেল। মোকাম্মেল হোসেন, আপনি আপনার নাম শুনছেন? ছিলেন একসময়, আমি শুনেছি। আচ্ছা, উনি আমাকে কথায় কথায় বলছে, একেবারে সরাসরি মুখের দিকে তাকাইয়া মোকাম্মেল বলছে যে জেকব, আমি তোমার একটা কথা বলি, বাংলাদেশের বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন রে আমরাই স্বাধীন হইতে দেই না। আমি বললাম লাভ কি? বলছে এই দুইটাই তো বাংলাদেশের চাবিকাঠি, আমরা এদেরকে যদি পুরোপুরি অ্যাডমিন কাদার থেকে আলাদা করি তাহলে তো বাংলাদেশ দাঁড়ায় যাবে, আমরা এটা হইতে দেই না। এখন মোকাম্মেল হোসেন সাহেবের এই কথাটাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি ওকে। তার কারণ যে জিনিসটা হচ্ছে যে আপনার এই যে ওরা এইটাকে যদি উন্মুক্ত করে, বাংলাদেশের মানুষ মানে আমাদের বাংলাদেশ উন্নতি হওয়া হচ্ছে যে একটা তুরির ব্যাপার, তুরির ভিতরে উন্নতি করে নিয়ে যাবে সব দিক থেকে। আমি একটা শাহিন ভাই আমাকে একটু বলেন, আমি মোকাম্মেল সাহেবের জিজ্ঞাসা করলাম, উনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। ওকে, আমি বললাম তো আপনারা এ ব্যাপারে কি কোনো ইনিশিয়েট নেন না? সে আমরা কি বলছে জানেন? বলছে আমি যদি এটার উপরে ইনিশিয়েট নেই উইদিন 72 আওয়ার্স ইউ আর গোইং টু ফাইন্ড মাই ডেড বডি ইন দ্য বেডরুম। মানে সাবজেক্টটা কি, আপনি এটাকে কিভাবে দেখেন? উনি এই সাবজেক্টটাকে এভাবে কেন চিন্তা করলেন? উনি বলছে আমি যদি এটার উপরে কাজ করা শুরু করি, প্রেসিডেন্টকে পুশ করি, আমার ক্যাডারের লিeutenantদের পোস্ট পুশ করতে যাই যে আমাদের সাবজেক্ট এইভাবে হওয়া উচিত, আমার ডেড বডি পাবো আমার বেডরুমের মধ্যে। আমি বলছি আপনারা মারবে কারা? এখানে তো কোনো বন্দুক কামান লইয়া নাই। কারণ ফাঁসি দিয়া বলছে তোমাদের জেনারেলদের চাইতেও আমরা পাওয়ারফুল, কারণ তোমাদের জেনারেলদের বেতন, রেশন, তোমাদের জেনারেলদের ইউনিফর্ম, তাদের পরনের জায়গা পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করি। কথাটা কি সত্য? হ্যাঁ, না তারপর অ্যাডমিন ক্যাডার অফকোর্স তারা তখন ডিফেন্স সেক্রেটারি কে, সে তো অ্যাডমিন ক্যাডারেরই লোক, তাই না? ডিফেন্স সেক্রেটারিতে অ্যাডমিন ক্যাডারের লোক। এখন ব্যাপারটা হচ্ছে এরা আবার এখানে একটা ব্যালেন্স করে, বুঝছেন? আপনি মনে করেন যে একটা 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 বিশ্ববিদ্যালয় থেকে একটা ফাইল গেছে, ফাইল দিয়ে সেটা হচ্ছে একটা অ্যালোকেশন, একটা বাস কিনবে একটা কলেজ ফর এক্সাম্পল। এই ফাইলটা কোনোভাবেই নড়বে না। বিউপি থেকে, বাংলাদেশ আর্মি থেকে মনে করেন যে একটা ফাইল আসছে ইয়েতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইট উইল টেক অনলি 1 ডে।
ওয়ান ডের ভিতরে এটা, তার কারণ জানে যে ওদেরকে আমি যত বেশি এই অ্যাডমিন ক্যাডারের লোক ওদেরকে খুশি রাখতে পারলে, তার কারণ হচ্ছে তারা মিলেমিশেই ব্যাপারটা হচ্ছে সামরিক এবং বেসামরিক মিলেমিশেই এই ইয়েটা মানে এই ডিপ স্টেটটা তৈরি, বা দে আর ইনফ্লুয়েন্সিয়াল ওভার দ্য পাওয়ার, ঠিক আছে, ওভার রাষ্ট্রীয় স্টেট পাওয়ারের উপর তাদের ইনফ্লুয়েন্সটাই। শাহিন ভাই, একজন গেস্ট, ওনার নাম গিয়াসউদ্দিন, উনি একটা মন্তব্য করছে। ওনার মন্তব্যটা হইছে, উপসচিব পদে যদি মোট পদের সংখ্যা হয় ৩,০০০, সেখানে পদোন্নতি দেওয়া হয় ৪,০০০। আবার যুগ্ম সচিব পদের সংখ্যা যদি ২৫০০ হয়, পদোন্নতি দেওয়া হয় ৩৫০০। এভাবে সকল পদে নির্ধারিত পদের চেয়ে কমপক্ষে ৪ থেকে ৫০০ লোককে অতিরিক্ত নিয়োগ দেয়। এর কারণ কি? এর কারণ এর 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 কোনো আপনি কোনো যুক্তি খুঁজে পাবেন না, কোনো বৈধ যুক্তি। এর কোনো যে যুক্তিটা হচ্ছে কি যে ওদেরকে খুশি করা, সরকার ওদের কাছে খুশি করে অ্যাডমিন ক্যাডারের লোককে বা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের, এখন ওইটাকে ডিফিউজ হয়েছে অন্য ক্যাডারও তাই করে, তাদেরকে খুশি করে সবাইকে। আপনি একটা জিনিস বুঝেন যে সবাই সবাই কেন সচিব হবে, তার কারণ আপনাকে স্ক্রুটিনিং এর ব্যবস্থাটা তো থাকতে হবে, তাই না? রিজেকশনের ব্যবস্থা থাকতে হবে, পিরামিডের মতো যাবে, পিরামিডের মতো যে মানে নিবেন 10 জন, তারপরে আস্তে 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 উপরে উঠতে উঠতে একজন আসবে। কিন্তু আপনি যদি সবাইকে এই পিরামিড না হয়ে উপরে যদি আপনি মনে করেন যে সবাইকেই আপনি জয়েন্ট সেক্রেটারি করবেন, সবাইকেই আপনি সেক্রেটারি করবেন, এই যে পলিসি, এটা কোনো বাংলাদেশের এই পলিসি যে অ্যাডমিনিস্ট্রেশন এই পদোন্নতি পলিসি, এটা রাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রের সাথে যায় না। এটা জাস্ট ইমোশন ছাড়া আর কিছু না, কাউকে ফেভার করা ছাড়া আর কিছু না। এই যে আপনি ধরেন আপনার ভাই ভাই একটু থামায়, আপনি বলছেন ইমোশন ছাড়া কিছু না, কিন্তু আমি যদি আপনাকে ধরেন, আপনার কথাটাই ঠিক, কিন্তু আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, এটা ইমোশন না, এটা হচ্ছে ধরেন উপসচিব পদে ৩,০০০ কিন্তু প্রমোশন হয় ৪,০০০, ওই ১,০০০ যে বেশি নেয়, এটাকে ভারতীয়দেরকে অ্যাকোমোডেট করা হয়, ভারতের রিকমেন্ডেশনকে অ্যাকোমোডেট করা হয়। কারণ এই ভারতীয়দের অ্যাকোমোডেশনটা, তাদের আলটিমেট টার্গেট হলো এক সময় ভারতীয়দের নিয়োগকৃত লোকজনরা এই পজিশন গুলো হোল্ড করবে এবং ওই স্লটে তাদেরকে ঢুকানো হয়। আমি যদি সাবজেক্টটাকে এভাবে বলি, আপনি এটাকে না না, এটা এটা বিষয়টা এরকম না, আমি অন্তত মনে করি না এটা। আমি না, মনে করি আমাকে একটু বলেন, আমাকে একটু কথায় কথায় বলেন। আপনি কিন্তু আমার কাছে বলছেন ওই ১,০০০ যে বেশি প্রমোশন দেয়, এটা হইতেছে ইমোশনালি সন্তুষ্ট করা। এখন একটু আমার আমি কথা ভাই, বলুন ভাই বলুন। আমি ইমোশনালি সন্তুষ্ট করার জন্য কোন লজিক ছাড়া আমার পে স্কেল ইনফ্লেট করতে থাকবো, আমার ওভারহেড এক্সপেন্সেস আমি বাড়াতে থাকবো, আমার দরকার হয়েছে ৩০ জন লোক, আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো ৬০ জন লোকরে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। রাইট, এ সেন্স মেক করে না। তার কারণ হচ্ছে যে আপনার রাষ্ট্রের কাছে জনগণের কাছে যারা পলিসি মেকিং এ আছেন, যে রাজনীতিবিদ, তাদের কোনো দায়বদ্ধতা নেই। শেখ হাসিনা কি কারো কাছে রাজনীতি এখানে দায়বদ্ধতা আপনি আছে? ভাই ভাই এখানে রাজনীতিবিদ আপনি পাইলেন কো? এটা তো না, এখানে তো রাজনীতিবিদ পাইলাম কই? একতরফা না 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 ম্যানিপুলেশন। না, এই যে এইটার যে জিনিসটা, এটা তো আলটিমেটলি প্রধানমন্ত্রী থেকেই আসে, তাই না? তাদেরকে যে রাষ্ট্রপতি হচ্ছে সিগনেচার করে ফাইনালি। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি কিনা আপনি শেখ হাসিনার আমলে এটা শুরু হয়েছে, এইগুলোকে হচ্ছে প্রমোশন, যত্রতত্র প্রমোশন দেওয়া, কোনো ইয়ে ছাড়া, বিবেচনা, রাজনৈতিক বিবেচনায়, ও আমার বাপের ইয়ে ছিল, এ হচ্ছে আওয়ামী লীগ করতো, এ বিএনপি করতো, এইভাবে তাদেরকে প্রমোশন গুলো দেওয়া হয়েছে। তাই এইটাকে আমি ইমোশন বলছি, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি বলেন আমাকে যে একজন লোক, যখন আমি একজন লেকচারার হিসাবে ঢুকলাম, আমাকে যে সবাইকে যে প্রফেসর হইতে হলে তো তাকে অবশ্যই কিছু আর্টিকেল থাকতে হবে, তার পড়াশোনা থাকতে হবে, রিসার্চ থাকতে হবে, তারপরে না এটা পাওয়া উচিত, রাইট? তো ঠিক ব্যাপারটা এরকমের। কিন্তু আমাদের এই যে যেমন এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, যেদিন ইউনূস সরকার আসলো ৮ তারিখে নিল, ১১ তারিখে হচ্ছে আপনার সমস্ত সবাইকে আপনার প্রমোশন দিয়ে দিল। কেন? বঞ্চিত ছিল। বঞ্চিত কি ছিল? উনি কি করতেন? উনি বিএনপি করতেন, উনি আওয়ামী লীগ করতেন না। তা আমার প্রশ্নটা হচ্ছে যে যিনি আওয়ামী লীগ করতেন না আর যিনি বিএনপি করেন, যদি আওয়ামী লীগ না করার কারণে উনাকে যদি প্রমোশন না দেওয়া হয়, উনাকে বিএনপি করার কারণে প্রমোশন কেন দেওয়া হবে? উনি তো কোনোটাই করার কথা না উনার কেন আচ্ছা, আবার আপনি আপনি কেন আমাকে তাকে চাকরিটা নিয়ে দিলেন? শাহিন ভাই, এখানে কি আপনি মনে করেন এই ব্যর্থতাটা কি আমলাতান্ত্রিক জটিলতা, নাকি আমাদের ল মেকার, যাদেরকে আপনি রাজনীতিবিদ বলেন, যাদেরকে আপনি প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বা যা মন্ত্রী বলেন, তাদের অযোগ্যতা, না, অথবা তাদের অজ্ঞতা, অথবা অদূরদর্শিতা? তাদের সবচেয়ে বড় কথা, তাদের হচ্ছে তাদের সাহসের অভাব।
দে আর না, নট। আমি ভাই একটা কথা আপনাকে আমি বলি, আপনি একজন টিচার মানুষ, আপনি একজন যোগ্য মানুষ, আপনি প্রশাসনিক ক্যাডারে থাকেন আর যেখানেই থাকেন আপনি একজন যোগ্য মানুষ। ধরেন আপনাকে ডক্টর ইউনূসের জায়গায় বসানো হলো, আপনার সামনে একটা ফাইল আসলো যে ওনারা ডিপ্রাইভ হয়েছে হাসিনা শাসন আমলে, এবার প্রমোশন দেন। আপনি কি প্রথম প্রশ্ন এটা করবেন না যে আসলে আমার এই প্রমোশন এই পেপারটায় যে আমি অ্যাপ্রুভ করব, আমাদের এই টোটাল পজিশন আমাদের দেশে এই স্ট্রাকচারে কয়টা পজিশন খালি আছে যেখানে আমি প্রমোশনটা দেবো, এটা কি আপনি জিজ্ঞাসা করবেন না? অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আমার কথা বলেন, ধরেন ওখানে রিজওয়ানারে বসানো হইলো, কোন রিজওয়ানা? ওই এক মাগিয়া ছিল না উপদেষ্টা হইছে? আপনি কি এই মাগি কাটা জানেন? এই রিজওয়ানার এই মাগিটা কে জানেন আপনি? এরকম না না ভাই, আপনি জানেন। এবার আমি আপনারে কই, আপনি শুনলে কিন্তু অবাক হইবেন। জিয়া সাহেবরে যখন মারছে সার্কিট হাউসে, তখন বদরুদ্দোজা চৌধুরীর লাগে এই সৈয়দ মহিম নামে একটা লোক আছিল। জিয়াউর রহমান রে মাইরা ফেলাইছে, বদরুদ্দোজার মহিব কিন্তু পলাইছে। পলায় নাই, আর্মি বিদ্রোহীরা তাদেরকে বাইর করে দিছে। ওই মহিবের মাইয়া হইছে চুতমারানি রেজওয়ানা। এটা কি আপনি জানেন? এখন আজকের আমি প্রথম কইলাম, এটা কিন্তু আমার আশেপাশে অনেক লোকজনও জানে না। এই মহিব বদরুদ্দোজা ভারতীয়দের সহায়তায় জিয়ারে রাইখা পলাইছে, তার মাইয়া হইছে এই রেজওয়ানা। এখন রেজওয়ানার সামনে ফাইল গেছে, রেজওয়ানারে কইছে এই ডিপ্রাইভ হইছে, এখন ই বানাইতে হইব, প্রমোশন দিতে হইব। রিজওয়ানা হোক আর শাহিন হক হোক, তারা কি প্রথমে জিজ্ঞাসা করবে না যে অ্যাকর্ডিং টু দ্য টিও এন্ড ই আমাদের টোটাল পজিশন খালি আছে কয়টা, আমি প্রমোশন দিয়ে ওনাদেরকে চেয়ার টেবিল দিতে পারবো, ওনাদের সেক্রেটারি দিতে পারবো, ওনাদের পিছনে আমি এগুলো দিতে পারবো? এটা কি জিজ্ঞাসা করবে না? শুনেন, এই যে টাকা নেবে জনগণ থেকে, টাকা নেবে জনগণ থেকে, জনগণের এইগুলো জনগণ কোনো আমলা, এটা তো মেনলি তৈরি করে দেয় আমলারাই, আমলারা ইনফ্লুয়েন্স করে, এবং আমলারা দেখা যাবে কিছু হচ্ছে এই জনগণ তাদের মাথার ভিতরে নেই। এটা আপনাকে বুঝতে হবে, এটা উনাকে করতে হবে। কেন? যিনি উনি ইনিশিয়েট করছে জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় কেন ইনিশিয়েট করবে এটা? আপনি তাই বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় তো রাষ্ট্রের টাকা নিয়ে করতে, উনার জনপ্রশাসন মন্ত্রীর বুদ্ধি নেই, জনপ্রশাসন যিনি করতেছে তাদের বুদ্ধি নেই, ইভেন বিসিএস ক্যাডার যারা আছে, প্রশাসন ক্যাডার, তাদের বুদ্ধি নেই যে আজকে বাংলাদেশের লোকজন না খেয়ে থাকে, কয়টা লোক হচ্ছে নাকি তারা যে সুযোগ সুবিধার ভিতর পায়, কয়টা লোক এই সুবিধাগুলো পাচ্ছে, তারা তাদের কাছে কন্ডিশনটা কি? আপনি আমাকে বলেন যে এই যে আমার সাথে তো আমি যখন চাকরি করেছি আমার একটা কন্ডিশন, সবার তো কন্ডিশন যে তুমি এই সেবাটা দিবা, হাউ মাচ সার্ভিস ইউ এনশিওর, সেই সেবাটাকে নিশ্চিত করছেন আপনি যে চাইতেছেন। আর তারপরে তো একটা প্যারামিটার থাকবে, প্রমোশনের তো একটা প্যারামিটার থাকবে যে এই যোগ্যতাগুলো থাকতে হবে, এটার একটা পরীক্ষা। এই দেশে দেখেন না, প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আপনার পরীক্ষার একটা ব্যবস্থা আছে না? যে পরীক্ষা দিয়ে তারপরে তাদেরকে প্রমোশন পাইতে হয়। কিন্তু এখানে কি হচ্ছে কি যে আপনার ওই যে দেখা গেল যে পাশে এই যে আগুন লাগছে আর ওরা পুরা আলু পুরা দিয়ে নিছে, কত লোক প্রমোশন পেয়ে গেছে বলেন? এগুলো মানুষের পর্যায়ে পড়ে নাকি? কোনো সরকারি অফিসার যারা? আচ্ছা, এখন আমি ভাই আমি আপনার কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। তাইলে আমি আপনাকে বলি, আপনাকে একটা সাইডে যেতে হবে, মানে কনক্লুড করতে হবে, আমি বা আপনি। আপনি বলছেন ইমোশনের জন্য এদেরকে প্রমোশন দেয়, ইমোশনালি অ্যাকোমোডেট করে। আর আমি বলছিলাম ইমোশনালি অ্যাকোমোডেট যদি করেও তাইলে হয়তো 5 থেকে 7%, বাকি অ্যাকোমোডেট ভারতীয়দেরকে এখানে অ্যাকোমোডেট করা হয়। আমি কথাটা কেন বলছি, যদি বিএনপি পন্থীদের অ্যাকোমোডেট কেন করতে হবে, আওয়ামী পন্থীদের কেন অ্যাকোমোডেট করতে হবে? ভাই আমার পজিশনই নাই। আপনি কি জানেন এমন হয়েছে প্রমোশনের পরে তাদেরকে বসতে দেওয়ার জন্য সচিবালয়ের রুম নাই, তাদের জন্য পিএ নাই, তাদের জন্য আলাদা কয়েক লক্ষ টাকা বছরে বাজেট নাই, তাদেরকে বসানো হইতেছে। শুধু বলে হয়ে যাবে, কোথা থেকে হয়ে যাবে ভাই? আমি তো হওয়ার কোনো জায়গা দেখি না। তাইলে আমি তো দেখি ইমোশনালি যদি বলেনও, আমি তো দেখি ইমোশনালি ভারতীয় হাই কমিশন অথবা দিল্লি থেকে বলা হয়েছে এদেরকে এখানে বসানো হোক। বাংলাদেশ সরকারের কোনো ক্ষমতা নাই ওইটাকে না বলার। আমি আপনাদের একটা উদাহরণ দেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আর বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা,
বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং হইলো। হ্যাকিং হওয়ার পরে আতিয়ার প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে না, আতিয়ার টোটাল 17 বার দিল্লি গেছে এই কম্পিউটার হ্যাকিং এর পরে। আমাকে একটা কথা বলেন তো, বাংলাদেশ ব্যাংক একটা স্বাধীন দেশের স্বাধীন ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের হেড আতিয়ার রহমান, এই বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং হইলে পরে ওনার জবাবদিহিতার জন্য দিল্লিতে 17 বার কেন যেতে হবে? এবং দিল্লির লোকজন ঘন ঘন বাংলাদেশে আইসা ডিজিএফআই হেডকোয়ার্টারে বৈশা আতিয়ার রহমানকে ইন্টারোগেট করতে হবে। আমাকে এর কোনো ব্যাখ্যা আছে কিনা? নাম্বার ওয়ান। নাম্বার টু, আতিয়ার রহমানকে ফাইনালি ভারত থেকে রিকমেন্ডেশন আসলো তাকে ওখান থেকে সরাইয়া দাও। যখন এই অর্ডারটা হইলো ওনাকে বাংলাদেশ ব্যাংক থেকে সরাইয়া দাও, বাংলাদেশের সিটিং প্রধানমন্ত্রী হাসিনা শেখ বলছে আতিয়ারের সাংবাদিকদের সামনে, ও আমার এত স্নেহধন্য, ও আমার এত ভালোবাসার মানুষ, ও আমার এত কাছের মানুষ, ওরে আমার যাইতে বলছে, এটা যদি আমার উপরে হইতো ওরে আমি যাইতে দিতাম না, বাট আমার কিছু করার নাই। মানে এতে কি মিন করে যে এটা যদি আমার উপরে হইতো আমি ওরে যাইতে দিতাম না, কিন্তু আমার এখন যাইতে দিতে হবে। মানে আপনার কি মনে হইতেছে এইসব সাবজেক্টে বাংলাদেশের রাজনীতিবিদ যারা ওই প্রমোশনের জন্য সিগনেচার করে, এটা কি শুধু ইমোশনকে অ্যাকোমোডেট করে নাকি পার্শ্ববর্তী দেশের চাহিদা পূরণ করে? না, এখন ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় পার্শ্ববর্তী দেশ তাদের যে চাহিদা, তারা যেই প্রমোশন পাক সেটা তারা তাদের পারপাস কিভাবে তারা সার্ভ করবে এটার জন্য তাদের বিভিন্ন মেকানিজম আছে, ঠিক আছে। তাদের মেইন ব্যাপারে পারপাসটা সার্ভ করবে কিভাবে, তাদের একটা পারপাসে যে জিনিসটা হয় সে যেটা আমি বললাম যে বাংলাদেশে যত বেশি ডিভাইড এন্ড রুল থাকবে তত তাদের ভিতর ততটা হচ্ছে যে আপনার তারা তত লাভবান হবে। কিন্তু একেবারে এত মাইক্রো লেভেলে তাদের ইয়ে নেই যে কে প্রমোশন হবে না হবে। এখন দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়তো আপনার তাদের ইয়ে থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট গুলো শাহিন ভাই, আমি একটু শেষ করি, অ্যাপয়েন্টমেন্ট গুলো আর প্রমোশন একটা ডিফারেন্ট। অ্যাপয়েন্টমেন্ট গুলো থাকতে পারে, মনে করেন যে সে এনটিআরসি, সে তার দরকার এই লোককে, ঠিক আছে, সেটা সে হয়তো সামহাও কোনোভাবে ওই জায়গায় তার লোক নিয়ে নিতে পারে। তার কারণ সেটা আমি আরেকজন যেই থাকুক ওর পারপাসটা কি সেটা হচ্ছে দেখতে হবে। আমি আপনার সাথে এখানে যাই, আপনাকে আমি বলি দখলদারিত্ব নিয়ে একজন পররাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের একজন লেখক, ওনার নাম ছিল সিনজার রেইনসফোর্ড, সে কথায় কথায় বলছে তুমি যদি কোনো জায়গায় দখলদারিত্বে যেতে চাও তোমাকে গ্রাস রুট থেকে শুরু করতে হবে, সংস্কৃতি থেকে শুরু করতে হবে, ওখানে একটা জেনারেশনকে তৈরি করতে হবে। জি, ট্রু। আচ্ছা, তো এখন আপনি বলছেন ভারতের যদি কোনো একটা জায়গায় কাউকে দরকার হয় তারা নিবে, কিন্তু এত গ্রাসরুটে যাবে না। এখানে সম্মানের সাথে আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি উইথ ইউ, তারা বাংলাদেশে প্রাইমারি শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও তাদের দখলদারিত্ব আছে, কারণ স্কুলে শেখাতে হবে যে সর্দার বল্লভভাই প্যাটেল কত বড় ভারত যোদ্ধা ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা সে যুদ্ধই করে নাই। তো তাইলে ভারতের দরকার আছে ওই প্রাইমারি শিক্ষককেও, ও নিয়োগেও ভারতের ম্যানিপুলেশন দরকার আছে ভাই, প্লিজ বলেন। না, তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা যেটা মেন যেটাতে ছিলাম সেটা হচ্ছে আসলে এগুলোর সমাধানের একটা ব্যাপার। সমাধানগুলো কিন্তু মানে ভারত আমাদের প্রত্যেকটা মানুষই, আমি ফিল করি পার্সোনালি, যেটা প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রত্যেকেই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি যদি মনে করেন যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে আমরা কত বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তৈরি করতে পারবো, দ্যাট ইজ চ্যালেঞ্জিং, এবং এখানে ফ্যাসিলিটেট করা উচিত, এখানেই ফ্যাসিলিটেট করা উচিত। আমরা যাতে ইন্ডিপেন্ডেন্ট মানুষ তৈরি হয়। আপনি যদি বলেন সে ফর এক্সাম্পল আমি একটু রেফারেন্সই নেই, যে আমাদের প্রধানমন্ত্রী উনি আসার আগে বললেন কি যে উনি কারো দ্বারা প্রভাবিত, উনি একার ইচ্ছায় আসতে পারবেন না। তার মানে হি ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অফকোর্স হি ইজ এ ডিপেন্ডেবল ভেরিয়েবল, ঠিক আছে। তো এরকম কিন্তু হয় যে জিনিসটা হচ্ছে কি যে হাদি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, সে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কি করছে আমরা উঠতে দিলাম না,
ঠিক আছে, এটা কিন্তু উঠতে দিলাম না। তো এখন আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের সাইকোলজিক্যাল দ্বন্দ্বটা এইগুলো তৈরি হওয়ার পিছনে, বাংলাদেশের সমস্ত কিছুর পিছনে আমার কাছে যেমন প্রশাসন ক্যাডারকে আমি দায়ী করবো, এই জন্য করবো যে আমি ক্যাডার সার্ভিস হিসাবে বলছি না, যে জিনিসটা হচ্ছে যে আপনি যখনই থাকবেন, আপনি আপনি কাউকে নিয়ন্ত্রণ, এই দেশে বিদেশে এই দেশে দেখেন, আপনি কি একজন লোককে পাবেন যে লোকটা হচ্ছে আপনার চেয়ে বা আমার চেয়ে হচ্ছে দামি লোক, আপনার চেয়ে আমার চেয়ে ভিআইপি লোক একজনে খুঁজে পান? আমাকে তো আমার চেয়ে বেশি ভিআইপি মনে হয় না। সবাই তার কোঅর্ডিনেশন, একটা ডিসির কাজটা হচ্ছে কোঅর্ডিনেট এবং ডিফারেন্ট ডিপার্টমেন্ট। তা এখন এই ডিপার্টমেন্টের ভিতরে কোঅর্ডিনেট করতে যে ওনাকে কি করছেন, ওনাকে আপনি এত সুযোগ সুবিধা দিয়ে রাখছেন, এমন একটা ভাব দিয়ে রাখছেন যে ভাবটাতে হচ্ছে তার জমিদারিত্ব দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবেই যে জমিদারি লোকটা আপনি দিছেন, যে লোকটার বয়স 40 হয়েছে, উনি একজন ব্যবসায়ী বা উনি যে কিছুই করুক, কিন্তু ওনার তো আর বিশেষ হওয়ার সম্ভব না। উনি তখন কি করছেন, উনি ওই ভাবটা নেওয়ার জন্য অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। উনি কিভাবে পারবেন? ও আমাকে যে কোনো ভাবে টাকা ইনকাম করতে হবে। আবার কি করতেছেন, কেউ হয়তো মাস্তানি করছে। ডিসি কে আমি বলি তো যে বাংলাদেশের ডিসিএসপি হচ্ছে সবচেয়ে বড় মাস্তান, যেখান থেকে মাস্তানি শুরু হয়। তার গেট আপের ভিতর মাস্তানি, তার চলাফেরার ভিতর মাস্তানি, মানে হি হিমসেলফ অলওয়েজ প্রেজেন্ট হিমসেলফ, যে জিনিসটা হচ্ছে উনি একটা পাওয়ারফুল। তো উনি তো পাওয়ারফুল হওয়ার কথা ছিল না, উনাকে কোঅর্ডিনেটর হওয়ার কথা ছিল, তাই না? আপনি এই যে এখানে মামদানি দেখেন, মামদানিকে কি পাওয়ারফুল মনে হয়েছে? হি ইজ এ কোঅর্ডিনেটর, সে দায়িত্ব নেয়। এরা তো দায়িত্ব নেয়, এরা পাওয়ার নেয়। একটা বিল্ডিং রাখছেন হচ্ছে পাওয়ার হিসাবে, পাওয়ার হইতে পারে। তাহলে কেউ যদি পাওয়ারফুল দেখান, তাহলে কাউকে আনপাওয়ারফুল দেখাইতে হবে। তাহলে পাওয়ার আর আনপাওয়ারের ভিতর সবসময় কিন্তু একটা দ্বন্দ্ব থাকবেই। যে পাওয়ারফুল তার সাথে এই প্রোলেটারিয়েট গ্রুপ আর হচ্ছে জমিদারি গ্রুপ, এদের ভিতর কিন্তু দ্বন্দ্বটা থেকেই যাবে। আলটিমেটলি এই দ্বন্দ্বটা আর স্প্রেডেড হয় একেবারে রুট লেভেলে, মানুষের বিহেভিয়ার। অর্থাৎ আপনি 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 একটা কথা বলতে চাচ্ছেন যে এই অ্যাডমিন ক্যাডার পুরা বাংলাদেশকে কিভাবে অভিশপ্ত করে। একজন একজন বিসিএস ক্যাডারের একজন মানুষ, প্রশাসন বিভাগের একজন মানুষ একটা জেলা শহরে প্রশাসক হিসাবে যায়, যাওয়ার পরে ওইখানে জেলা শহরের সবচেয়ে ভালো বিল্ডিংটা হয় তার অফিস, এবং সবচেয়ে ভালো বিল্ডিংটা হয় তার রেসিডেন্স। অথচ ওই জেলার প্রোডাক্টিভিটির কোন কাজের জন্য তাকে অ্যাকাউন্টেবল করা হয় না। মানে আপনি আপনি নিজে চিন্তা করে দেখেন, একজন ডিসি উনি কি মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে এই কথাটা বলতে পারে যে আমি ট্যাক্স কালেকশনে আমার পারফরমেন্স এত, আমার এগ্রিকালচার ডেভেলপমেন্টে আমাদের উন্নতি এত, আমাদের ল এনফোর্সমেন্টে আমার ভূমিকা এত, এগুলোর জন্য ওনাকে কেউ জবাবদিহি করে না? না না না, তা করতে হয়। তার কারণ একটা মনে করেন যে ফর এক্সাম্পল লতে এটা মানে পার্টটা দেখেন যে সে একটা কোঅর্ডিনেট করে একটা মিটিং করে, মিটিং হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট আসে এবং সেই মানে ফিনিশড প্রোডাক্টটা উনি মন্ত্রণালয়ে দেন। ঠিক আছে, মন্ত্রণালয়। আমাকে একটা কথা বলেন, আমাকে একটা কথা বলেন, 80-র দশকেও এসপির এসিআর লিখতো ডিসি, জি 80-র দশকেও, কিন্তু 90-এর দশকে এর পরিবর্তন হয়েছে। এখন ডিসির এসিআর আর সরি এসপির এসিআর আর ডিসি লেখে না। আপনি কি জানেন ডিসেন্ট্রালাইজ অ্যাডমিন করতে গিয়া কয়েকটা জায়গায় কনফ্লিক্ট তৈরি করা হয়েছে? কি তৈরি করা হয়েছে? আগে একজন অফিসার ইনচার্জ থাকতো থানায়, এখন দুইজন অফিসার ইনচার্জ ঢুকানো হয়েছে, একজন অফিসার ইনচার্জ অ্যাডমিন আর একজন অফিসার ইনচার্জ ইনভেস্টিগেশন। আচ্ছা, এখানে পদ নিয়ে, অবস্থান নিয়ে তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন নাই, কোনো কোঅর্ডিনেশন নাই হোয়াটসোএভার। তারা কি করে জানেন? অফিসার ইনচার্জ যে সে বলে আমারে এত ঘুষ দিবা, আর তদন্ত যে সে কয় আমারে এত ঘুষ দিবা। আর এই যে ডিসি এবং এসপির ক্ষেত্রে আপনি বলছেন তারা একটা রিপোর্ট দেয়, এই রিপোর্টটা জাস্ট একটা মেকানিক্যালি তৈরি করা একটা কাগজ। আমি মেকানিক্যালি বলিনি, আমি বলছি যেদিন আমি যেটা বলতে চাচ্ছি তাকে এই রিপোর্টটা মন্ত্রণালয়ে দিতে হয়। ঠিক আছে, মন্ত্রণালয়ে দিতে হয় যে রিপোর্টটা পুরো প্রতি সপ্তাহের রিপোর্টটা দিতে, সপ্তাহে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়। এখন এইটা মিটিংটা যায় হচ্ছে যে আপনার মন্ত্রী পরিষদে। এখন এখানেও ব্যাপারটা আছে, এখানেও দেখেন যে জিনিসটা হচ্ছে আপনি বললেন যে এসপির ইয়ে লেখে,
এখন এসপির এসিআর লেখে ডিসি। আগে যে জিনিসটা ছিল, আগে যখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থাকা অবস্থায় কি হতো, ডিসির দায়িত্ব ছিল সবার তথ্য নিয়ে তারপরে এটা প্রেসিডেন্টের কাছে দেওয়া। এখন যেহেতু হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তাহলে তো প্রত্যেকটা কৃষি মন্ত্রণালয়ের তথ্যটা তার ডেভেলপমেন্ট, তার সমস্ত জবাবদিহিতা ডাইরেক্টলি কৃষি মন্ত্রণালয় করতে পারে এবং কৃষি মন্ত্রণালয় মন্ত্রী পরিষদে এটা প্রেজেন্ট করতে পারে। হি ডাজন্ট নিড ডিসি। ডিসির তো দরকার নেই। আগে ডিসির দরকার ছিল কখন, যখন হচ্ছে একমাত্র প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, প্রেসিডেন্টকে দিতে হতো, এবং প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের সময় তো আর আপনার প্রতি সপ্তাহে মিটিং হইতো না। তাহলে ইয়েকে কি বলে, আপনি এখানে কৃষি বিভাগের প্রধান রেখে দিচ্ছেন, তাকে জবাবদিহি করাচ্ছেন কার কাছে? ডিসির কাছে। কেন? দরকারটা কি? তার কারণ সে তো ডাইরেক্টলি এখন হচ্ছে তার রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য তার মন্ত্রী আছে, তাই না? তার মন্ত্রী আছে, তাহলে ওদের এই খবরদারি তার থাকতেই হবে। আর সেকেন্ড থিং হচ্ছে কি, আপনি দেখেন যে এটা একটা এজ এ কৃষিবিদ হিসাবে এটা কতটা মানে আপনার কষ্টদায়ক। একজন বাংলাদেশে আপনি দেখেন যে এত লোক হইছে, কিন্তু তারপরে কিন্তু খাদ্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এর পিছনে অবদানটা কার? একমাত্র অবদান কৃষিবিদদের এবং রিসার্চারদের। দে ডিড এ লট। কিন্তু যখন আপনার পুরস্কারটা নিতে হচ্ছে, তখন আপনি দিচ্ছেন কাকে? সাথে আপনাকে একজন সচিব নিয়ে যাচ্ছেন, বিএডিসি ডিজি যাচ্ছে, সচিব যাচ্ছে, সচিবকে আপনি পুরস্কারটা দিচ্ছেন, সচিবের হাতে, হু হ্যাভ নো কন্ট্রিবিউশন ফর ডেভেলপিং দ্য কৃষি। তাহলে এই লোকটা, যিনি কৃষি ক্যাডারের, ওই লোকের কষ্টের জায়গাটা খেয়াল করেন। আপনি দেখেন যে জিনিসটা হচ্ছে যে তার 3200 কৃষি কর্মকর্তা আছে, তার ভিতর একজনও আপনার গ্রেড 1 এর পোস্ট নেই, সচিব একজনও নেই। গ্রেড 2 পোস্ট আছে 5টা, গ্রেড 3 পোস্ট হচ্ছে আপনার মাত্র হচ্ছে 49টা। তাহলে আপনি আমাকে বলেন যে জিনিসটা হচ্ছে, আপনি যদি সবাইকে অ্যাকোমোডেট করতে চান, বা সবাইকে যদি ডেভেলপমেন্টে, আপনি কোনো একটা গ্রুপকে ডিপ্রাইভ করে আপনি কখনো ডেভেলপমেন্ট আনতে পারেন না। এটা আপনাকে প্রথমত স্বীকার করতে হবে। তাদের একটা গ্রুপকে আপনি এভাবে ডিপ্রাইভ করবেন, মোস্ট অফ দ্য গ্রুপকে আপনি, বাংলাদেশের ডেভেলপমেন্টটা হবে কোত্থেকে? আপনি এনবিআর, কিছুদিন আগে এনবিআর যে ইয়ে হলো, দেখলেন যে এনবিআর কর্মকর্তারা তারা আন্দোলনে গেল। তাদের প্রত্যেকের আন্দোলনে যাওয়ার কারণে প্রত্যেকের জীবন তছনছ করে ফেলতেছে। আচ্ছা, তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তাদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে তারা ঘুষ খায়, এনবিআর কর্মকর্তারা ঘুষ খায়। এখন আমার কোন এনবিআর এর প্রধানটা কে ছিলেন? প্রধান ছিলেন অ্যাডমিন ক্যাডারের। তাহলে ঘুষ খাচ্ছে আপনার ডিপার্টমেন্ট। তাহলে প্রথম শাস্তিটা কার হওয়া উচিত? চেয়ারম্যানেরও হওয়া উচিত, যিনি অ্যাডমিন ক্যাডারের। একজন এনবিআর এর চেয়ারম্যানের কি কোনো শাস্তি হয়েছে? আপনার ডিপার্টমেন্টে হচ্ছে ঘুষ হচ্ছে, আপনার ডিপার্টমেন্ট অন্যায় করতেছে, আপনার ডিপার্টমেন্ট দুর্নীতি করে, তাহলে আপনি পাচ্ছেন না, কি দিচ্ছেন? আপনি রুট লেভেলে দিচ্ছেন। তাকে তো তিরস্কারও তো করা যাইতো, তাকে তো একবার তিরস্কারও করার নেই যে ভাই, তুমি যে এনবিআর এর চেয়ারম্যান, তো তোমার ডিপার্টমেন্টে তো একটাও মানে সব ঘুষ দুর্নীতি দিয়ে ভরা। তা কিন্তু করতেছেন না। আবার কি, এই ডিপার্টমেন্টটা এই অ্যাডমিন ক্যাডার থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু 2টা ডিপার্টমেন্ট করতে বললো, সরকার 2টা ডিপার্টমেন্ট করলো। এইটা করতে যে এরা আন্দোলন করলো, আন্দোলন করতে যে যারা আন্দোলনে গেছে তাদেরকে 2টা ডিপার্টমেন্ট কি, একটা হচ্ছে অপারেটিং করবে আর একটা নীতি নির্ধারণ করবে। এখন আপনি বলেন যে এনবিআর একটা ভেরি টেকনিক্যাল জিনিস, এটা নীতি নির্ধারণের ক্ষেত্রে কার থাকা উচিত? যে লোকটা এনবিআর এ চাকরি করছে তারই থাকা উচিত। সে না থেকে আপনি ওখানে বসাচ্ছেন কাকে? বসাচ্ছেন হচ্ছে অ্যাডমিন ক্যাডারের লোককে। যা তাই হবে। ওরা প্রত্যেকের কাছে মানে যে জিনিসটা যে অ্যাডমিন ক্যাডারের লোক বসবে, তাহলে কি যে লোকটা মনে করে, যে ছেলেটা একই সাথে, ইভেন আমাদের সময় অনেকে আছে যারা হচ্ছে আমার সাথে বিসিএস এর প্রধান হয়েছে থেকে ইয়েতে কি বলে ইংলিশে প্রধান, কি প্রথম হয়েছে। ও বলছে যে আমি একটাই চয়েস দেবো, সেটা হচ্ছে আমি কোনো অন্য কোনো ক্যাডারেই যাব না, এবং আমি হচ্ছে শিক্ষক হবো। কারণ কয়েক বছর পরে সে বললো যে কিরে, আমার তো শিক্ষক হওয়াটা উচিত হয়নি। ঠিক অ্যাডমিন যে আছে আপনার ইয়েতে শুল্ক ট্যাক্সেশনে আছে, সে তো চিন্তা করে প্রথম কয়েক বছরে তো টাকা পাচ্ছে, তারপরে তো তার পদ দরকার। সে দেখতেছে আমাকে সারা জীবন থেকে যাচ্ছে অ্যাডমিন ক্যাডারের আন্ডারে। সো হি ফিলস লাইক এ স্লেভ, মানে স্লেভ অফ নট গভর্নমেন্ট, অ্যাডমিন ক্যাডারের স্লেভ হয়ে যাচ্ছে। সো এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণ খুবই জরুরি। এবং আমার যেটা মনে হয়, যেহেতু হচ্ছে মানে এখন যেহেতু বিএনপি গভর্নমেন্ট আছে, জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে আইডিয়াটা ছিল, এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা, তত্ত্বাবধায়ক আমলে, ইউনূস সরকারের আমলে মুহিত চৌধুরী উনাকে দিয়ে হচ্ছে যে একটা প্রশাসনিক সংস্কার কমিশন করা হলো। এই সংস্কার কমিশন উনি শুধু সুপারিশ করছে 50% হইতে হবে, 50% অ্যাডমিন কার্ডের জন্য কোটা থাকবে। এটাতেই সচিবালয় তাণ্ডব শুরু করে দিছে। এবং আপনাদের কাছে দেখবেন যে পিছনে যে কি পরিমাণ মারামারি তারা করছে।
তো তাদের যদি এতটাই যোগ্যতা থাকে, হোয়াই দে আর অ্যাফ্রেড অফ টেকিং এনি এক্সামিনেশন, তাই না? তারা তাদের উন্মুক্ত পরীক্ষাতে যাইতে আপত্তিটা কোথায়? সেটা তো যাচ্ছে না। বাট এইটা এইটাকে এইটাকে যারা ইভেন, আমি খুব অবাক হয়েছে এই যে মুজাফফর হোসেন। আচ্ছা, আমাকে 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 একটা কথা বলেন। আপনি বলছেন এই অ্যাডমিন ক্যাডারের এরা আন্দোলন করে, এরা মারামারি ধরাধরি করে। না, এরা মারামারি করে না। আমি বললাম যে যখন এই যে মুহিত চৌধুরী 50% বলছে, তখনই তারা হচ্ছে নাকি সচিবালয়ে তারা গন্ডগোল করছে, না এই ইয়েটা সুপারিশটা বাতিল করতে হবে। মানে 50% নাও, আমরা তো মানে ওদের তো 75 আছে, 75 থেকে কমায় 50% করতে গেছে, তখনই গভর্নমেন্ট মানে এদেরকে মদত কে দেয়? এদের পিছনে সাপোর্টটা কারা? রাজনৈতিক নেতারা না না না, ওরা রাস্তার নিজেরাই। গুন্ডারা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে স্বীকার করতে হবে যে প্রথম কথা হচ্ছে যে আম, ওরা তো নলেজেবল, তারপর এক্সপিরিয়েন্স। এই ডিপ স্টেটের মানুষগুলো এরকমই হয়, তারা নলেজেবল হয়, তারা স্কিল হয়, তারা না, হচ্ছে গিয়ে আমি জানে। আমি আমি আপনার কথা বুঝছি। দে আর পাওয়ারফুল রাইট, ভাই, পাওয়ারফুল আমি ইন এটা পাওয়ারফুল এন্ড রিসোর্সফুল। কিন্তু আমি একটা কথাটা বলি, এই যে সেক্রেটারিয়েটে বসে এই অ্যাডমিন ক্যাডারের লোকগুলো এই মাসল পাওয়ারটা কোথা থেকে পায়? বাইরের থেকে আনে না তাদের না না না, নিজেরা? মাসের পর না, আমি বলছি তারাই নিজেরা চিৎকার করেছে, আমি সেটা বলছি, ওতে বাইরে থেকে না, তারা নিজেরাই তো। না, আপনি বলছেন চিৎকার করেছে। শাহিন হক, আমি ডিসএগ্রি করি। যখন ওই ওখানে 50% করছে, সচিবালয়ের মধ্যে আগুন জ্বালানো হয়েছে, সচিবালয়ের মধ্যে চেয়ার ভাঙ্গা হয়েছে, সচিবালয়ের মধ্যে তার মানুষ মিছিল করছে। এদের এই পেশি শক্তিগুলা আসে কোথা থেকে? তার কারণ তাদের তো ভয় নেই। এইগুলো তো আপনি এজ এ গভর্নমেন্ট অফিসার এটা করতে পারেন না। আপনার যদি তখন কি হবে, আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে যে এই একটা রীতিমতো হচ্ছে থেকে সিসি ফুটেজ ক্যামেরা ধরে তাদেরকে হচ্ছে আপনার হচ্ছে ইসের আওতায় আনবে, তাদেরকে শোকজ করবে, তাদেরকে সাসপেন্ড করবে। এটা যদি আমি ভাই 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 ভাই, আপনি আসল জায়গায় আসছেন। আমি আপনাকে এই কথাটা বলছি, যখন ওখানে সচিবালয় আন্দোলনটা হলো, এই আন্দোলনটাকে থামানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সিদ্ধান্ত নিতে পারলেন না। পুলিশের কোন লোক ওখানে যেতে সাহস পাইল না। ওয়াকারের কোন লোকজন, সশস্ত্র বাহিনীর কোন লোকজন, ডিজিএফআই এর কোন লোকজন, এনএসআই এর কোন লোকজন, এএসইউর কোন লোকজন ওখানে যাইতে সাহস পাইল না। এর কারণ কি? না না, এখন ব্যাপারটা যারা করতেছে তারা প্রত্যেকেই হচ্ছে অফিসার মনে করছে যে এটা তো তাদের অন্য কারোর আর্মি টার্মি তো দরকার নেই। যদি সরকার চাইতো, যদি সরকার চাইতো, শাহিন ভাই, আমার 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 একটা পাতলা কাগজ ধরাই দিলেই হইতো, একটা পাতলা ভাই, কাগজ ধরানো যে আমি আর আমার আর আপনার আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গায় গ্যাপ হইলো। গ্যাপটা হইতেছে এই, সচিবালয়ের যে মিছিল হইছে ওই 50%-এর দিন, ওখানের ওই মিটিং এ মানে মিছিল, যে মিছিলটা সচিবালয়ের মধ্যে হইছে, 4,500, 5,000, 7,000, 10,000 লোকের উপরে ছিল। এই লোকগুলো তো সবাই, আপনি বলবেন এরা সবাই সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি? না তা মানে বাইরে থেকে গেছে এটা আপনি বলছেন। আচ্ছা আচ্ছা, এখন কথাটা হইতেছে, সচিবালয়ে আমি আর আপনি গেলে ঢুকতে পারবো না, কিন্তু 10-15,000, 20,000 লোক সচিবালয়ের মধ্যে ঢুকলো। পুলিশ কিছু কইলো না, বিডিআর কিছু কইলো না, আর্মি কিছু কইলো না, কাহিনী কি? ও না না না, ডেপুটি সেক্রেটারি যারা ওখানে আছেন মনে করেন যে ডেপুটি, তারা প্রত্যেকে তো সচিবালয়ে চাকরি করে, যারা গেছে ওখানে তারা প্রত্যেকে সরকারি সচিবালয়ে চাকরি করে। এখন যারা ভাই, আপনি কি বলতেছেন ওখানে 20,000 লোক সবাই সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি? আপনি বোধহয় একটু ভুল করছেন দুইটা বিষয়। আমি ভুল করি নাই। আমি আর আপনি সেম সাবজেক্টটা নিয়ে শনিবার বা রোববার কথা বলবো। আমি সচিবালয়ের মধ্যে একেবারে সরাসরি মিছিল, আবার আমি ভিডিওগ্রাফ আপনাকে আমি দেখাবো। এত মানুষ ওখানে আসলো কোথা থেকে? আমার কথা হচ্ছে মানুষ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 10 জন লোককেও তো চেনা গেছিল। কিন্তু আমার কথা হইতেছে ভাই, মানুষও ফ্যাক্টর। এই এত লোক ওখানে ঢুকলো কেমনে? না, একটা আমার কথা হচ্ছে কি যে যে জিনিসটা হচ্ছে যে আপনার যে সমস্ত লোকজনকে দেখা যাচ্ছে তাদের ফুটেজ আছে, তাদের কারোর কি সরকারি চাকরি বিধি অনুযায়ী এরকম একটা আচরণ করতে পারে না, তাদেরকে একটা সুপাস করা আচ্ছা, হয়েছে। আমি আপনাকে অন্য একটা জায়গায় নিতে চাচ্ছি। সাবজেক্টটা এইটা কি হইতে পারে যে আর্মির জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল তারা চিন্তা করে যে আমরা এদেরকে এখন ইনভেস্টিগেট কইরা তাদেরকে খেপাবো না, কারণ আমরা পেনশনে গেলে এদের কাছে আবার ধর্ণা দিতে হবে আমাদের পেনশনের জন্য।
আমাদের ওয়েলফেয়ারের জন্য, আমাদের রেশনের জন্য, আমাদের অন্যান্য ওয়েলফেয়ারের জন্য এই লোকগুলাই আবার সিদ্ধান্ত নেবে, যার জন্য আমরা খেপাইতে চাই না। পুলিশরাও খেপাইতে চায় না, তদন্তকারীরাও খেপাইতে চায় না, ইন্টেলিজেন্স ইউনিটও এই অ্যাডমিন ক্যাডারের লোকজনদেরকে খেপাইতে চায় না। সাবজেক্টটা এইটা নাকি অন্য কিছু? না না, রুলস অফ বিজনেসে ওনাদের এখানে কোনো কাজ নেই। সবচেয়ে বড় কথা সরকারি নিয়ম আছে তো, যে জিনিসটা হচ্ছে এইটা গেলে উনি যদি ওরা যদি পুলিশের কাজটা কি, যদি সে প্রচুর ভাঙচুর করে সেখানে হচ্ছে ক্রিমিনাল অফেন্স হলে পরে এটা করবে, তখন কেন এইটা? আচ্ছা, এইটা কি করবে না যে চাকুরি বিধি লঙ্ঘন কইরা সেক্রেটারিরা এইভাবে আন্দোলন করতে পারে না, এইভাবে মিছিল করতে পারে না, তাদেরকে কেন গ্রেফতার করা হয় না? সেইটার একটা নিয়মটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে তাকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হওয়ার কথা, এইটার একটাও হয়নি। সেটাই কথা, যে জিনিসটা হচ্ছে এটার আমি আপনার কাছে সংস্থাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজটা করবেন। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি আমাকে এই কথাটা বলেন। আমি নির্বাচনের আগে 7 থেকে 9 জন ডিসির সাথে কথা বললাম। ডিসি বলে যে আমরা তো ওই বন্দুকধারীদের চাইতে আমরা শক্তিশালী না। অর্থাৎ উনি জেনারেলদের রেফারেন্স দিছে, স্পেসিফিক নাম বলছে যে আমাকে ফোন কইরা হুবহু এই কথাটা বলা হয়েছে। এখন আরেকটা কথা, আমি বলছি আপনি যে মিথ্যা কথা বলেন নাই তার প্রমাণ কি? 2 জনে অডিও রেকর্ড শুনাইয়া দিছে আমারে, বলছে ভাই এই কণ্ঠটা কার? আমার। এখন আপনি বলছেন যে ওখানে আর্মিদের বা ইন্টেলিজেন্সের কিছু করার নাই, আর আপনি আমাকে বলেন সচিবালয়ের মধ্যে 18 থেকে 20,000 লোক মিছিল করলো, সেখানে ওখানে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য, প্রোটোকল বজায়ের জন্য কোনো পুলিশ কাজ করবে না, বিজিবি কাজ করবে না, এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স ইউনিট গুলো এটাকে সার্ভিলেন্স করবে না, এবং পরবর্তীতে বিভাগীয় তদন্তে তাদেরকে ধরবে না। এটা তো ভাই আনহার্ড অফ। ধরে নাই কেন? এই যে বিভাগীয় তদন্তে ধরে নাই, তার কারণ ধরতে হলে কে ধরবে? মনে করেন যে আপনার সচিব সংস্থাপন মন্ত্রণালয় ধরবে, সচিব উনিও তো প্রশাসন ক্যাডারের লোক, ঠিক আছে? আচ্ছা, সচিবরা তো যায়নি, গেছে ডেপুটি সেক্রেটারি লেভেলের বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে গেছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো